No, no, no. This is not your bloody area. চীনের চোখে চোখ, চীনের চোখে চোখ ভারতের। রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখ সীমান্তে সেনা তৎপরতা তুঙ্গে। লাদাখ সীমান্তে প্রচুর বোফোর্স কামান। লাদাখ সীমান্তে লে বায়ুসেনা ঘাঁটিতে তৈরি প্রচুর যুদ্ধ বিমান। চীন আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ দেশ। চীনা আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ দেশ। আমরা অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আপনাদের জানাই আজকে সর্বদলীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকে কি নির্যাস উঠে এলো প্রথমে দেখুন। সূত্র মারফত আমরা জানতে পারছি তা হলো লাদাখ নিয়ে একজোট গোটা দেশ। সূত্র মারফত আমরা জানতে পারছি লাদাখ নিয়ে সরকারের সঙ্গেই বিরোধীরা। লাদাখ প্রশ্নে সরকারকে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারের পাশে টিআরএস, বিজেডি, বিএসপি। উত্তর পূর্বের দলগুলিও সরকারের পাশে। জানা যাচ্ছে সূত্র মারফত কলকে পেল না কংগ্রেসের সমালোচনা। পঞ্চশীল নীতি পালনের পক্ষে মত বামেদের। বরাবর প্রথম থেকে কংগ্রেস সমালোচনা করে আসছিল, তোপ দেগেছিল মোদী সরকারের বিরুদ্ধে চীনের এই আগ্রাসনের জন্য। আজও এই সর্বদল বৈঠকে সরব সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী বললেন, লাদাখ নিয়ে আমরা এখনো অন্ধকারে। চীনা সেনা লাদাখে কবে ঢুকলো? 5ই মে নাকি আরো আগে? স্যাটেলাইট চিত্রে কি কিছুই বোঝা যায়নি? বিভিন্ন প্রশ্ন তুললেন সোনিয়া গান্ধী। গোয়েন্দারা কি কিছুই টের পাননি? সেনা গোয়েন্দারাও কি কিছু জানাননি? সরকারের পরবর্তী পদক্ষেপ কি? আবার তিনি বললেন, চীন সেনা কবে সরবে? কংগ্রেসের কাছে দেশের স্বার্থ সবার উপরে, সোনিয়া গান্ধী বলেছেন এই বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লাদাখ প্রশ্নে তৃণমূল সরকারের পাশে, অর্থাৎ কেন্দ্রের পাশে। চীনের কাছে আমরা মাথা নোয়াবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সরব। চীনের বিরুদ্ধে সরকারের পাশে তৃণমূল কংগ্রেস। চীনের কাছে আমরা মাথা নোয়াবো না। জবানদের পিছনে আমরা একজোট। চীনে গণতন্ত্র নেই, একনায়কতন্ত্র। ভারত জিতবে, চীন হারবে। আমাদের সঙ্গে রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। সেই বিশিষ্ট অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং এই মুহূর্তে সেনা তৎপরতা কিভাবে তুঙ্গে সেই ছবি আপনাদের দেখাবো। তবে তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার, রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্য জ্যোতি মজুমদার, রয়েছেন বিজেপি নেতা প্রণয় রায় এবং কংগ্রেস নেতা শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আমি প্রথমেই আজকে কর্নেল সরকার আপনার কাছে যাব, যেভাবে সেনা মহড়া এবং যেভাবে আজকে বোফোর্স কামান প্রচুর পরিমাণে রাখা হয়েছে, এটা কোন কৌশল? আমি আসব, তবে তার আগে একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করব কিরকম ভাবে সেনা তৎপরতা তুঙ্গে। দেখুন। লের আকাশে MiG-29 গর্জন। আকাশে চক্কর অ্যাডভান্স অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাশের। সীমান্তের পথে সারি সারি বোফোর্স। চীন সীমান্তে ভারতের শক্তি প্রদর্শন। গালওয়ানে সেনার রক্ত ঝরার পর লাদাখ সীমান্তে পাল্টা প্রস্তুতি শুরু করেছে ভারত। শুধু প্রস্তুতি নয়, এবার যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে। চীনের চোখে চোখ রেখে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে।
বেজিংয়ের অস্ত্রেই বেজিংকে ঘায়েল করার কৌশল কষেছে ভারত। শুক্রবার সকাল থেকেই লের আকাশে উঠছে বায়ুসেনার যুদ্ধ বিমান, আকাশে উঠছে অ্যাপাশে অ্যাটাক হেলিকপ্টার, সীমান্তে নজরদারি চালাচ্ছে নৌসেনার P-8 বিমানও। কপ্টার যুদ্ধ বিমানের আড়ালেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে যাচ্ছে সেনার রসদ ও সরঞ্জাম। লে ও শ্রীনগর সেনাঘাঁটি থেকে রসদ নিয়ে উড়ে যাচ্ছে IL-76 কার্গো বিমান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রসদ পৌঁছে দিচ্ছে চিনুক হেলিকপ্টারও। আকাশে যখন এয়ার ডমিনেন্স চলছে, সড়ক পথেও তখন জোর বাড়াচ্ছে সেনা। के लिए आर्मी की मूवमेंट हो गई है और ऐसे में जो हजारों आर्मी के जो ट्रक है और तोपों से भरी जो गाड़ियां हैं, आर्मी जो है ले की तरफ मूवमेंट कर चुकी है। और इसके साथ जो अगर बात करें तो साजो सामान के साथ आर्मी ले की तरफ मूवमेंट कर रही है। This is one of the contingency that the army is aware could happen, and that particular contingency is being played out, and whatever actions are required to be done are being taken. তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ভারত। তার প্রস্তুতি খতিয়ে দেখতে 17 জুন লে বিমান ঘাঁটি পরিদর্শন করেন বায়ুসেনা প্রধান RKS ভাদৌরিয়া। 18 জুন শ্রীনগর বিমান ঘাঁটি পরিদর্শন করেন তিনি। পূর্ব লাদাখের সবচেয়ে কাছে রয়েছে এই বিমান ঘাঁটি, তাই এই দুই বিমান ঘাঁটি থেকে হামলা চালানো বায়ুসেনার পক্ষে সবচেয়ে সুবিধাজনক। 14,000-15,000 ফিটের লড়াই এটা। এখানে অক্সিজেন কম এবং এইখানে আমাদের একটু দ্রুত সৈন্য মুভমেন্ট যে করতে পারবে সে জিতবে। 15 জুলাই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনা। সংঘর্ষে কর্নেল সহ 20 জন ভারতীয় জওয়ান শহীদ হন। তবে গালওয়ানে মারতে মারতে প্রাণ হারান ভারতীয় জওয়ানরা। সেনা সূত্রে খবর, সংঘর্ষে 3 অফিসার সহ 13 চীনা সেনাকে খতম করেন ভারতীয় জওয়ানরা। খতম 3 সেনা অফিসারের মধ্যে একজন কর্নেল। আহত হয়েছে চীনের আরও 30 সেনা জওয়ান। এই ভারত 62-র ভারত নয়, 2020-র ভারত বিনা যুদ্ধে চীনকে এক চিলতে জমিও ছাড়বে না। সীমান্তে শক্তি বাড়িয়ে বেইজিংয়ে এই বার্তাই পাঠাতে চাইছে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। কর্নেল সরকার, যে প্রশ্ন রেখেছিলাম, কোন কৌশল এই রকম সেনা তৎপরতার? অ্যাকচুয়ালি এখানে এটা ফুললি মাউন্টেনিয়াস এরিয়া এবং হাই অ্যালটিটিউড এরিয়া। তো এখানে যে হাইট যেটা দেখা হচ্ছে, সেখানে নর্মাল কনভেনশনাল ওয়ারফেয়ারের চেয়ে অনেক বেশি আমাদেরকে কাউন্টার করতে সোলজার্স লাগে। এটা 1:9, 1:12 এই রেটে ওখানে কাজ হয় বা অ্যাটাকগুলো হয়। কিন্তু এইখানে আমরা যবেই আমাদের প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন যে আর্মি, এয়ারফোর্স, নেভিকে রেডি থাকতে হবে, আমার মনে হয় দে আর ফুললি রেডি, গিয়ার্ড আপ। এবং এইবার চায়না এই 15-16 জুনে বুঝে গেছে দ্যাট ইট ইজ নট সো ইজি উইথ ইন্ডিয়া দিস টাইম। এবং দে হ্যাভ অলসো হ্যাড এ ভেরি ভেরি ব্লাডি ইভিনিং অন দ্যাট নাইট। অ্যান্ড আমাদের আর্মি ইজ ফুললি রেডি, এয়ারফোর্স ইজ রেডি, অ্যান্ড আই এম শিওর দ্য নেভি ইজ অলসো রেডি। বেশ, আমি একবার ফেসবুকে আমাদের বহু দর্শক তারা আওয়াজ তুলেছেন। প্রথম আমি নেব একটু শান্তনু চৌধুরী। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, চীন তার স্বভাব ছাড়েনি, পিছন থেকে ছুরি মেরেছে চীন। রশিদ মেজে তিনি লিখছেন, চীনকে জবাব না দিলে ভারতকে মহামূল্য দিতে হবে। আমি আন্তর্জাতিক বিশ্ব সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের কাছে জানতে চাইব, আপনি কি দেখছেন এই গোটা বিষয়টির গতি প্রকৃতি? সেনা তৎপরতা তুঙ্গে, আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত, নাকি যুদ্ধ সম্ভব নয় সবাই বলছেন? তাহলে আমরা চীনের বিরুদ্ধে চোখে চোখ রাখতে পারছি কতটা? দেখুন, যুদ্ধটা কোনো পরিস্থিতিতেই কাম্য নয়, এবং যতই আমরা যুক্তি দিয়ে বিচার করি না কেন, সবসময় এটাই মনে হবে যে চীনের পক্ষেও এবং ভারতের পক্ষেও বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ কোনো লাভজনক একটা ফল নিয়ে আসবে না। সুতরাং যুদ্ধটা কারোর কাছেই কাম্য নয়। কিন্তু চীনের যদি কোনো অভিসন্ধি থাকে, চীন যদি আমাদের উপর যুদ্ধটা চাপিয়ে দিতে চায়, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেই হবে। এবং সেই প্রস্তুতি, সেই নিরাপত্তার কারণে তৎপরতা এখন তুঙ্গে রয়েছে। কারণ চীন এখনও গালওয়া উপত্যকায় ঘাঁটি গেড়ে রয়েছে।
চীন সেখান থেকে সরে যাওয়ার বিন্দুমাত্র কোনো লক্ষণ দেখায়নি। একেবারে। এবং যদি আলোচনার মাধ্যমে চীন সেখান থেকে সরে যায় তবেই একমাত্র এই যুদ্ধ তৎপরতার কিছুটা প্রশমন হতে পারে। একেবারে এখানে কোনো রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ বৈঠকে কোনো রকম সাড়া দেয়নি চীন, এখনো গালওয়ান দখল করেই রয়েছে। এবং যেটা অভিসন্ধির কথা বললেন অনিন্দ্যজ্যোতি মজুমদার, অভিসন্ধি ব্যাপক পরিমাণে আমরা দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে চীন ভারতকে ঘিরে ধরার চেষ্টা করেছে। তার মধ্যেই আমি দেখাবো ফেসবুকে আমাদের একজন দর্শক, তার মন্তব্য, কুন্তলা দত্ত মণ্ডল, চীনের ছায়া পাকিস্তানে নেপালেও, চীনের কথায় ও কাজে কোনো মিল নেই। একবার দেখে নেওয়া যাবে যাক আসলে এই সেনা তৎপরতার মধ্যে অন্যতম চীনের জ্বালা হচ্ছে বেইলি ব্রিজ তৈরি। বেইলি ব্রিজ স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এবং সেটা কিভাবে তৈরি হচ্ছে সেইটাই এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরব। কোন জায়গায় বেইলি ব্রিজ, সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অতনুর কাছে। অতনু, কারণ 60 মিটারের একটা বেলি ব্রিজ, যে বেলি ব্রিজ সবচেয়ে মাথা ব্যথার কারণ চীনের, এবং যে জন্যই চীনের এই আগ্রাসী মনোভাব। সেই বেলি ব্রিজ কোথায় না গালওয়ান নদীর উপরে। এখান থেকে এই বেলি ব্রিজ শেষ হচ্ছে কোথায় 14 অর্থাৎ PP-14 যেখানে শেষ হচ্ছে। অর্থাৎ এই বেলি ব্রিজটা হওয়ায় নিয়ন্ত্রণ রেখায় LAC-তে যে সেনারা রয়েছে সেইখানে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে এই বেলি ব্রিজের জন্য, যে বেলি ব্রিজ সবচেয়ে মাথা ব্যথার কারণ। এবং সেনার দাবি যে আর্মির যে ইঞ্জিনিয়ারিং কোর রয়েছে সেই আর্মি ইঞ্জিনিয়ারিং কোর অর্থাৎ ইঞ্জিনিয়ারিং টিম তারা এই বেলি ব্রিজটা তৈরি করে ফেলেছে। এবার দুটো স্যাটেলাইট ছবি আপনাদের দেখাবো, দুটো স্যাটেলাইট ইমেজ প্রায় এক সপ্তাহের ব্যবধানে, একটা 9 জুনের এবং একটি 16 জুনের, যা থেকে অন্তত এটুকু আঁচ করা সম্ভব হবে যে বিস্তর ফারাক রয়েছে দুটি স্যাটেলাইট ইমেজের। কীরকম ফারাক? প্রথমত দেখুন 9 জুন যেখানে কোনো রকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, ঠিক একই জায়গায় একটা ধ্বংসস্তূপ রয়েছে। আবার দেখুন 9 জুন যেখানে কোনো তৎপরতা নেই এবং সেখানে দেখা যাচ্ছে 16 জুন কিছু যন্ত্রাংশ রয়েছে, অর্থাৎ এখানে কিছু কাজ হচ্ছে, এখানে কিছু পদক্ষেপ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। ঠিক একই রকমভাবে 9 জুনে দেখুন কোনো তৎপরতা নেই, আমরা কিন্তু দেখাচ্ছি গালওয়ান নদী বরাবর। ঠিক কিভাবে 9 জুন এবং 16 জুনের মধ্যে তফাৎ, এখানে জল নেই, 16 জুন দেখা যাচ্ছে, সম্ভবত জল তার আগেই আটকানো হয়েছে এখানে কাজের জন্য। এবং এখানে আবার রয়েছে নদীতে জল, তার পাশে এখানে ট্রাক রয়েছে, ট্রাকের ইমেজারিও পাওয়া যাচ্ছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। এটা 16 তারিখ, এটা 9 তারিখ। 9 তারিখে দেখা যাচ্ছে রাস্তা বন্ধ, আর 16 তারিখে দেখা যাচ্ছে সেখানে একটা ট্রাক, সেখানে একটা যন্ত্রাংশ। অর্থাৎ ভারতীয় সেনার একটা তৎপরতা ভীষণভাবে নজরে আসছে 16 তারিখে, এই এক সপ্তাহের মধ্যে। দেখুন আবার দেখুন এখানে কোনো তৎপরতা নেই, এই জায়গা খুবই দুর্গম পথ, ঠিক সেখানেই যাতায়াতের পথ তৈরি হয়ে গিয়েছে 16 তারিখে স্যাটেলাইট ইমেজ বলছে। এবং সেখানে কিছু স্থায়ী কাঠামো রয়েছে, ট্রাক রয়েছে, যন্ত্রাংশ রয়েছে। সুতরাং এটুকু থেকে বোঝা যায় যে এক সপ্তাহে কতটা তৎপর ছিল ভারতীয় সেনা। এবং ভারতীয় সেনার দাবি যে বেইলি ব্রিজ সবচেয়ে মাথা ব্যথার কারণ চীনের আগ্রাসী মনোভাব, যে জন্য সেই বেইলি ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। একেবারে ধন্যবাদ অতনু। আমি কর্নেল সরকারের কাছে যাব। বেইলি ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ সেনার পক্ষে, এবং আজকে নয় অনেক দিন আগে থেকে চীনও ওই এলাকায় প্রস্তুতি শুরু করেছিল দখল করে। এই গালওয়ান নদীর জল নাকি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। এই গালওয়ান নদী এবং ওই এলাকা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? আচ্ছা, প্রথমেই আপনাকে দেখিয়ে দিই এই যে বেলি ব্রিজ যেটা করা হয়েছে 60 মিটার স্প্যান, যেটা আপনার নিউজ রুম বলছিল, এই বেলি ব্রিজটা এই কানেকশানে যেটা PP-14 থেকে 2 কিলোমিটার, আর এই যে কনফ্লুয়েন্সটা দেখছেন যেখানে সহায়ক নদী অ্যান্ড গালওয়ান নদী মিট করছে, সেখান থেকে 3 কিলোমিটার টু দ্য ইস্ট। এটা নর্থ, এটা ইস্ট। এই ব্রিজটার কারণে মুভমেন্ট অফ ট্রুপস উইল বিকাম ভেরি ফাস্ট। এবং এটা আগে ফুট ব্রিজ ছিল, ফুট ব্রিজটা এখন সরিয়ে দিয়ে গাড়ি মুভমেন্ট করা যেতে পারে তার জন্য করা হয়েছে। And it is a 4-tier bridge and it can carry all military vehicles across. আর এই যে রাস্তাটা DBO, এই রাস্তাটা যাতে খুব ক্লোজলি মনিটর করতে পারে সেই জন্য এই ব্রিজটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই কারণেই চাইনিজ আর ভেরি ভেরি ওয়ারিড। অ্যান্ড সেই জন্য স্যাটেলাইট ইমেজারিতে দেখা গেছে যে গালওয়ান নদীর উপরে দে হ্যাভ ইউজ দ্য JCBs অ্যান্ড অল
এবং সেইখানে তারা জলটাকে আটকাবার চেষ্টা করছে, ড্রাই দেখাচ্ছে, ট্রাক দেখা যাচ্ছে। সো দে আর অলসো ডুইং লট অফ কনস্ট্রাকশন অন দেয়ার সাইড। একেবারেই আমি আসবো কর্নেল সরকার। খুব স্পষ্টভাবে বোঝা গেল কেন চীনের কাছে এত জ্বালা এই বেইলি ব্রিজ। আমি একবার আবার ফেসবুকে আমাদের দর্শক যারা আওয়াজ তুলেছেন তাদের বক্তব্য নেব। জয়দেব দত্ত তিনি বলছেন, চীনকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। হাজিরুল আলী, চীনের সঙ্গে লড়াইয়ে আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। আমি অনিন্দ্যজ্যোতি মজুমদার আপনার কাছে যাওয়ার চেষ্টা করব। যেভাবে বলা হচ্ছে, যেভাবে আওয়াজ তোলা হচ্ছে যে চীনকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে, এর আগে অনেকবার আমরা দেখেছি যে চিটিং করা, বঞ্চন করে বিভিন্নভাবে পেছন থেকে ছুরি মারা, এই ঘটনাগুলো ঘটেছে। সেই চীনকে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময় কিভাবে? দেখুন, চীনকে জবাব দেওয়ার সময় আজকে নয়, এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে যেখানে চীনের তরফে আমাদের একটা চমক, একটা ধোঁকা দেওয়ার চেষ্টা হয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে চীনের যে সামরিক আদি গুরু আমরা বলতে পারি সুন ৎসু, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে, তিনি কিন্তু বলেছিলেন যে যুদ্ধ না করে যুদ্ধ জেতা হচ্ছে পারদর্শিতার পরিচয়, এবং সেক্ষেত্রে শত্রুর মনোবলকে প্রথমে ভেঙে দিতে হবে, শত্রুর স্ট্র্যাটেজি বা রণকৌশলকে আক্রমণ করতে হবে, শত্রুর সৈন্যকে নয়। আপনি যদি চীনের বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখেন বিভিন্ন সময় ধরে, আপনি দেখবেন যে আজকের দিনেও চীন ঠিক সেই ধরনের পদ্ধতি অনুসরণ করে আসছে। বিভিন্ন সময় চীন আমাদের জমি দখল করে নিয়েছে, সে 62 হোক বা 63-তে পাকিস্তানের সঙ্গে তার যখন চুক্তি হলো, তার ফলে পাক অকুপায়েড কাশ্মীরের কিছুটা অংশও চীন দখল করে নিল, এবং পরবর্তীকালে 67-তে নাথুলায়, চোলায় যে ধরনের আমাদের সংঘর্ষ হয়েছে, তো হয়েই আসছে। আমাদের বিভিন্ন ধরনের যে চুক্তি বিভিন্ন সময় হয়েছে, তার কোনোটাই চীন বিশেষভাবে কোনোদিন মানেনি। কাজেই উপযুক্ত জবাব দেওয়ার সময়টা যে ঠিক এখনই এসেছে তা নয়, উপযুক্ত জবাব দেওয়াটা এর আগেও প্রয়োজন ছিল। যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা সংশয় যে আমরা সত্যি সত্যি চীনকে উপযুক্ত জবাব দিতে পারবো কিনা। কিন্তু এই যে মনোবল ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা চীনের তরফে চিরকাল হয়ে এসছে, এটার আমরা ভিকটিম না হয়ে পড়ি, সেটা কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। একেবারেই আপনি যেটা বললেন বারবার করে যে এখনই চীনকে বুঝিয়ে দেওয়ার সময় আসেনি, এর আগেও এসেছে। এখানেই প্রশ্ন উঠে আসছে যে নরেন্দ্র মোদী সরকার তো 6 বছর, এই 6 বছরের আগে অনেক কংগ্রেস সরকার ছিল, কোয়ালিশন সরকার ছিল, সেই সময়ও চীন অনেক কিছু নিয়ম বিধি ভঙ্গ করেছে, তখনও পরিকাঠামো তৈরি হয়নি কেন? রাজনীতিক বিরোধীরা এই প্রশ্ন তুলছেন, বিজেপি প্রশ্ন তুলছে, আবার মোদীকেও তোপ দাগছেন কংগ্রেস নেতৃত্ব। আমরা একবার দেখে নেওয়া যাক আরো একজন দর্শক, তিনি লিখছেন, চীনকে বুঝিয়ে দিতে হবে ভারত পাকিস্তান নয়, ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারি আমরা। জয়মাল্য বসু তিনি লিখছেন, চীনকে বুঝিয়ে দিতে হবে ভারত পাকিস্তান নয়, ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারি আমরা। নির্মল সিং লিখছেন, একজোট হয়ে কাজ করতে হবে সব রাজনৈতিক দলকে, এখন কোনো বিভাজন নয়। একবার দেখে নেওয়া যাক এক ঝলকে কিভাবে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে লাদাখের এই সীমান্ত সংঘর্ষের অনেক আগে থেকে। লাদাখে চীনের হামলায় 20 জন ভারতীয় সেনার শহীদ। এর জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় তুলছে কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধীর টুইট, এটা পরিষ্কার হয়ে গিয়েছে পরিকল্পনা করেই গালওয়ানে হামলা চালায় চীন। ভারত সরকার ঘুমোচ্ছিল এবং সমস্যার কথা মানতেই চায়নি। জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে শহীদ জওয়ানদের। গত মে মাসের শুরু থেকে লাদাখে ভারত চীন সংঘাতের আবহ, তখন থেকেই সরব রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলেছেন, লাদাখে চীন কি ভারতীয় ভূখণ্ডের অংশ দখল করে নিয়েছে?
পাল্টা জবাব দেয় বিজেপিও। তাদের প্রশ্ন, কংগ্রেসের আমলে কি হয়েছিল? গেরুয়া শিবিরের হয়ে আসরে নামেন লাদাখের 35 বছর বয়সী বিজেপি সাংসদ জেমিয়ান শেরিং নামগেল। টুইটারে তিনি রাহুলকে মনে করিয়ে দেন কংগ্রেসের আমলে কি হয়েছিল। লেখেন, হ্যাঁ, চীন এই এলাকাগুলি দখল করেছে। 1962 সালে কংগ্রেস জমানায় 37,244 বর্গ কিলোমিটার দখল করে চীন, সেটাই আকসাই চীন। 2008 সালে ইউপিএ জমানায় টিয়া প্যাংনাক এবং 250 কিলোমিটার দীর্ঘ চাপজিক উপত্যকা দখল করে চীন। 2008 সালেই টেমজোক এলাকায় জোরাওয়াট দুর্গ ভেঙে দেয় পিপলস লিবারেশন আর্মি। তারপর 2012 সালে সেখানে নজরদারি পয়েন্ট তৈরি করে চীন। 13টি পাকা বাড়ি তৈরি করে নিউ ডেমজোক নামে কলোনিও বানিয়ে ফেলেছে চীন। আবার 2008 থেকে 9 সালে ইউপিএ জমানাতেই ডুমটি ও জেমজোকের মাঝে প্রাচীন বাণিজ্য কেন্দ্র ডুমচেলে ভারতের হাতছাড়া হয়। কূটনৈতিক মহলের মতে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পরিকাঠামো তৈরি করাতেই চাপে পড়ে গিয়েছে চীন, তাই তারা এবার এতটা আগ্রাসী। এ নিয়েও কংগ্রেসকে বিঁধছে বিজেপি। তাদের দাবি, কংগ্রেসের আমলে যদি সীমান্তে পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হতো তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। নিউজ 18 বাংলা। আজকে যখন জওয়ানরা রক্তাক্ত, আজকে যখন জওয়ানরা শহীদ, তখন কংগ্রেস বারবার সরকারকে তোপ দেখে যাচ্ছে। শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় যখন 1962 সালে বলা হয় নাকি যে জওহরলাল নেহেরু একেবারে উপহার দিয়েছিলেন আকসাই চীন, কি বলবেন? আপনি যে কথাটা বললেন, আপনার প্রথম থেকে শুনছিলাম যে সরকার নাকি বলেছে এটা 62 নয়, আমরা বিনা যুদ্ধে দেব না। আমার আশ্চর্য লাগে যে আমার সরকার, আমার প্রধানমন্ত্রী আমার 62 শহীদদের এতটা অপমান করতে পারে যে তখন ভারতবর্ষ বিনা যুদ্ধে আপনার ভাষায় উপহার দিয়েছে। চীনের সেই রক্তক্ষয়ী যুদ্ধ যেটা নিয়ে হাকিকাত সিনেমা হয়েছিল এবং যার ফলে লতা মঙ্গেশকরের সেই বিখ্যাত গান, আজকে সেই দেশাত্মবোধকে, সেই দেশপ্রেমী সৈনিকদের অপমান করছে আমার সরকার। দ্বিতীয় কথা, আপনি প্রথমে বললেন যে ডিএমকে একজোট, টিআরএস একজোট, আরে আমরাও তো একজোট, আমরাও তো দেশের স্বার্থে। ডেফিনেটলি মমতা ব্যানার্জি এখন তো এই প্রশ্নগুলো উঠে আসছে। সোনিয়া গান্ধী আজকে যে প্রশ্নগুলো আমরা তো ভারতবাসী হিসেবে আমরা কবে থেকে বলতে যাচ্ছেন তোপ কোথায় যাচ্ছে? আমি আমার ভারত সরকার থেকে আমার ভারতের সুরক্ষার ব্যাপারে জিজ্ঞেস করব না? প্রধানমন্ত্রী মোদী তো আমার প্রধানমন্ত্রী, রাজনাথ সিং তো আমার প্রতিরক্ষা মন্ত্রী, উনি আমার প্রশ্ন ব্যাপারটার উত্তর দেবেন না কেন? উনি তো বিজেপির নন। জওহরলাল নেহরু যেমন অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী ছিলেন, তেমন ইন্দিরা গান্ধী বাংলাদেশের যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ীকে নিয়েছিলেন, ইউএনএ পাঠিয়েছিলেন। কার্গিলের যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী সোনিয়া গান্ধীকে নিয়েছিলেন। কিন্তু আজকে আপনার কথা অনুযায়ী কংগ্রেসের আপত্তি কলকে পেল না। কংগ্রেস যে প্রশ্নগুলো করেছিল, কবে ঢুকেছিল, আমরা অন্ধকারে কেন? সত্যতা জানাতে হবে। চীনে গোয়েন্দা আপনাদের কাছে এক মিনিট আমার শেষ করতে দিন। আপনি আজকে রেল ব্রিজের আপনি স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছেন কেন? গোয়েন্দা কেন ধরতে পারেনি? অজিত ডোভাল কার্গিল যুদ্ধের সময় গোয়েন্দা করেছিল, কেন অন্ধকারে রেখেছেন দেশবাসীকে? দেখুন, 2008 সালের 7 আগস্ট সমস্ত লিডিং পেপারে একটা খবর বেরিয়েছিল। সেই খবরটা কি? সেটা হচ্ছে চীনের বর্তমান যিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ভারতবর্ষের তৎকালীন যে ইউপিএ 2 গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের যে শাসক দল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, তখন তিনি চীনের জেনারেল সেক্রেটারি ছিলেন, চীনের ওই চীনা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, আর ভারতবর্ষের কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধীর সাথে একটা এমইউ স্বাক্ষরিত হয়েছিল। আমরা দুটো দেশের মধ্যে এরকম চুক্তি হয় দেখেছি, কিন্তু দুটো রাজনৈতিক দলের মধ্যে যে চুক্তি হতে পারে আমরা সেদিন দেখলাম। আজকে রাহুল গান্ধী কি ছিল আমি জানতে চাই, দুটো দেশে কি ছিল আপনি তো জানেন? আমরা জানতে চাই আপনি তো এটা জানেন, ওটা কেন জানেন? আমরা জানতে চাই, তার জন্য কি রাহুল গান্ধী এই কথা বলছেন? প্রণয়দা একটা ন্যাশনাল চ্যানেলে একটা আইটি সেল কাদের দালালি করছে? আমরা জানতে চাই কংগ্রেস কাদের দালালি করছে? সেই চুক্তিতে কি ছিল? সেই দায়বদ্ধতার জন্য আজকে কংগ্রেস আমি বলছি আসছি শুদ্ধদা প্লিজ না। আজকে প্রণয়দা যেটা বলছে, কংগ্রেস যেটা প্রশ্ন তুলছে যে 1962 সালের মতো নয়, এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। 1962 সালের মতো নয় মানে কি শহীদদের অপমান করা? আপনারা অপমান করছেন শহীদদের। প্রথম কথা হলো যে ভারতবর্ষের আর্মি সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারা এই কথা বলতে পারে না। আজকে যে রাহুল গান্ধী বলছেন বিনা অস্ত্রে কেন পাঠানো হলো, প্রথম কথা হলো যে অস্ত্রে কেউ বিনা অস্ত্রে ছিল না,
কিন্তু তারা অস্ত্র প্রয়োগ করেনি, কারণ ভারতবর্ষের আর্মি একটা ডিসিপ্লিনড আর্মি। আজকে যে চুক্তিগুলো করে রেখেছে কংগ্রেস সরকার 1996 সালের যে চুক্তি নভেম্বর মাসের, সেই চুক্তি কে করেছিল? কংগ্রেস সরকার করেছিল। সেই চুক্তিকে সমর্থন কংগ্রেস করেছিল। আমি অবসরপ্রাপ্ত, আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা বিতর্ক করছেন। বেশ, আমি কর্নেল সরকার আপনার কাছে জানতে চাইবো, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তর্ক বিতর্ক চাপানুতর করতে পারে, সেনা কি মনে করে পরিকাঠামো আরো আগে তৈরি করা উচিত ছিল কিনা? পরিকাঠামো যেটা আপনারা বলছেন বা আমি যেটা বুঝি, এটা অনেক আগে থেকেই রেডি আছে। আচ্ছা, কিন্তু মেন ইস্যুটা হচ্ছে যে আমরা যে এখানে একটা অ্যাগ্রেশন হয়েছে, এই অ্যাগ্রেশনটার পরে আমরা লড়াইটা করব কি না। অনিন্দ্যবাবু যেটা বলছেন, আই এম ভেরি ভেরি মাচ ইন এগ্রিয়েন্স উইথ হিম কি ওয়ার ইজ নট অ্যান অপশন, নোবডি লাইকস এ ওয়ার। কিন্তু আমার একটাই বক্তব্য আছে কি, আমাকে 20 বছর ধরে ট্রেন করা হয়েছে। হ্যাঁ, India has spent so much of money to train me for this day. And today, I should not be fighting a war just by talking about it, but on action on ground if the Chinese or the enemy has entered my territory. এটাই আমাকে শেখানো হয়েছে from day one, that at no cost you will allow anybody to enter your territory without your permission. So I will throw them out the way I have learnt it. The way the diplomats are doing it, that is their job. My job, if I am asked by my leadership to go ahead, I will go ahead. তাহলে অরুণাচলে ঢুকে পড়া, ডোকলামে বিভিন্ন সময়ে একটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়া ভারতীয় সেনার, এইগুলো হয় কেন? দেখুন, চায়নার একটা ইনক্রিমেন্টাল মানে আমাদের জমিটা নেওয়ার একটা বরাবরের ইচ্ছা। কিন্তু একটা জিনিস আপনাকে বলে দিই, আমাদের রেগুলার পেট্রোলিং হয়, যে পেট্রোলিংয়ে যেমন অরুণাচল সাইডে তুলুংলা, মাগো, চুনা, লুঙ্গার বলে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা পেট্রোলিং করতাম। আর ওখানে গিয়ে উই ইউজ টু সেন্ড থ্রো টেলটেল সাইন্স, যেটা দেখে চাইনিজ আর্মি যখন ওখানে আসতো তারাও ফেলতো। ইট ওয়াজ এ মিউচুয়ালি আন্ডারস্টুড দ্যাট কেউ একে অপরের জমিতে গিয়ে ঢুকবে না, বা ওখানে গিয়ে মানে দে উইল নট ক্রস ইচ আদার। এইটা একটা ওপেন ছিল। উই অলওয়েজ ক্যারিড ওয়েপন, বাট দেয়ার ওয়ার ভেরি স্ট্রিক্ট অর্ডার্স নট টু ওপেন ফায়ার আনলেস অ্যাবসোলুটলি ইন সেলফ ডিফেন্স। আমি এখানে আসব যে আমরা কিভাবে দেখতে পাচ্ছি ভারতকে ঘিরতে চাইছে চীন। এতদিন আমরা দেখেছি আস্তে 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 এইভাবে ভারতকে ঘিরতে চাইছে চীন। আমরা তো আজ নতুন দেখছি না। শুদ্ধসত্যবাবু, এখানেই প্রশ্ন, আজকে 70 বছরের বেশি বিজেপি নয় কংগ্রেস কোয়ালিশন সরকার চালিয়ে এসেছে। আজকে আমাদের বিদেশ নীতি যা, সেই বিদেশ নীতি অনুযায়ী আমরা চলছি, সব ঠিক আছে। পাকিস্তান, এমনকি নেপালও এখন আমাদেরকে চোখ রাঙাচ্ছে। আপনি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। 2017 সালে পার্লামেন্টের লোকসভা সংসদীয় কমিটি শশী থারুরের চেয়ারম্যানশিপে তারা সুপারিশ করেছিল ডোকলামের ব্যর্থতার পরে, যে চায়নার নেবারকে দিয়ে ডেলিবারেট এনসার্কলিং প্ল্যান, মানে ইচ্ছে করে ঘিরে ধরা, যে কথাটা আপনি অনেকবার ইউজ করলেন, সেই ঘিরে ধরতে চাইছে। আর আমরা কি করলাম না, আমরা নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ করলাম তেল না পাঠিয়ে, বাংলাদেশে ঘুষপেটিয়া করে এমন করলাম সিএনআরসি নিয়ে যে বাংলাদেশ তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাতে চাইলো না। আজকে নেপাল কি নিজের আপনার শক্তিতে এটা করছে? চায়নার প্লয় হয়ে হিসেবে করছে। আজকে ডেপসামেই আপনারা কর্নেল সাহেব বলতে পারবেন, একটা ঘটনা হয়েছিল, 1.5 মাস চাইনিজ ঢুকে বসেছিল, কিন্তু তারপরে 90,000 সেনা নিয়ে 65,000 কোটি টাকা দিয়ে কর্নেল জেনারেল বিক্রম সিং এর সময় মাউন্টেন স্ট্রাইক কোর তৈরি করা হয়েছিল। আজকে লজ্জার ব্যাপার, তৈরি হয়নি এখনো পর্যন্ত। ওইটা 2017 সালে টাকার অভাবে বন্ধ করেছে এই দেশভক্ত সরকার। আজকে তারা কোন জায়গায় ব্যবস্থাটা করছে? আজকে আপনার আইটিবিপি লাদাখ পাহারা দেয়, আইটিবিপি মানে আপনারা জওহরলাল নেহরুকে যখন দায়ী করেন, একসাথে এই কয়েক বছরের মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে
সম্পর্ক খারাপ করেছেন প্রণয়দা, আজকে তার এই পরিণতি। দেখুন, এটা আমরা ডিবেট করতে আসি, চিৎকার করতে আসি না, আর চিৎকার আমাদের ট্রেনিংও দেওয়া হয় না। তা আশা করব যে এটাকে সুন্দর একটা ডিবেট হোক। প্রথম কথা হচ্ছে যে দেখুন, যে কথাগুলো বলা হচ্ছে গোটা দেশ আজকে ঐক্যবদ্ধ, হ্যাঁ, এই ঐক্যবদ্ধের জায়গায় বেসুরো গাইছে কে? কংগ্রেস। কংগ্রেস দেশের বাইরে। এই যে দেখুন দেখুন, না আপনি যা বলবেন সেটা বলতে তো হবে, একটু বলতে দিন না দাদা। ভারতবর্ষের আরেক নাম কংগ্রেস, আপনি বেসুরো গাইছে, বেসুরো গাইছে, বলুন বলুন, মানে এইটুকু ধৈর্য ধরুন প্লিজ বলুন, সত্যটা শোনার মতো ধৈর্য ধরুন। সত্যই তো জানতে চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী গত 3 দিন ধরে যা টুইট করে গেছেন, তিনি দেশের প্রধানমন্ত্রীকে কি বলছেন? ইনাফ ইজ ইনাফ, বাইরে বেরিয়ে আসুন, ভয় কাকে পাচ্ছেন? কে বলছে? রাহুল গান্ধী বলছে। হ্যাঁ বলেছে আমরা সঙ্গে আছি, এটাও বলুন, ভয় পাবেন না। এই যে হ্যাঁ আমি সূত্রে দিচ্ছি আপনাকে। আরে দাদা, গায়ে লাগবে জানি, আপনাদের অনেক আরে দায়বদ্ধতা সূত্রে আছে, দিচ্ছি। অনেক দায়বদ্ধতা আছে, সূত্রে চীনের কাছে দিচ্ছি। দায়বদ্ধতা আছে। দায়টাই তো নিচ্ছেন না আপনারা। আপনারা দালালি করার আপনারা ঠিকা দায় নিয়েছেন, নিন। আপনারা দায় দেশের মধ্যে থেকে দালালি করার ঠিকা আপনি নিয়েছেন। যত বলবেন সেই জন্য তত আমাদের আপনাদের গায়ে সাক্ষ্য লাগছে। দিতে হবে। সেই বলুন জন্য আপনি, গায়ে লাগছে। বলুন আপনি। আপনাদের রাহুল গান্ধী আপনি বলুন, যখন ডোকলাম 6 লক্ষ ছিল, কোটি টাকা চীন ব্যবসা 2017 করে সালে, এখানে। তখন ব্যাংক অফ রাতের চায়না অন্ধকারে এখানে গিয়ে ব্রাঞ্চ খুলেছে চীনা মদিনা দূতাবাসকে বলে। এটিনাফ আজকে করেছে। পেটিএম গোটা দেশ নোটবন্দির বিজ্ঞাপন দেয়, চীনের গোটা দালালকে দেশকে বিক্রি সবাই করেছে। জানে। এই চীনের মুহূর্তে কাছে একটু ধৈর্য ধরতে হবে। আকসাই চীনকে বলে দিয়েছে। দেখুন কি অবস্থা। আকসাই চীন প্রণয়দা, দেশকে আপনারা শুদ্ধদা, আকসাই চীনের প্লিজ কথা বলুন। দেখুন, সেই দালালি আপনারা দেখুন আকসাই চীন আপনারা বিতর্ক করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু সেই সময়ে কিভাবে কৌশলে কি সুন্দর ঘুঁটি সাজিয়ে যাচ্ছে এই বেইজিং, দেখুন। এ যেন সাগরের বুকে এক মুক্তোর মালা। এটাই হচ্ছে চীনের নীতি, স্ট্রিং অফ পার্লস। ভারতের প্রতিবেশী দেশগুলিতে একের পর এক সমুদ্র বন্দরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিচ্ছে চীন। তাদের অস্ত্র বিপুল ঋণের টোপ, ইতিমধ্যেই যার ফাঁদে পড়েছে শ্রীলঙ্কা। 2009 সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই রাস্তা, বিমানবন্দর, বন্দর তৈরির জন্য কলম্বোকে কোটি কোটি ডলার ঋণ দেয় বেইজিং। সেই ঋণের ভারে চাপ বাড়ে শ্রীলঙ্কার। ঋণে ছাড় পেতে হাম্বান্তোতা বন্দর তৈরির ভার চীনা সংস্থাকে দিয়ে দিতে বাধ্য হয় শ্রীলঙ্কা। 99 বছরের জন্য ওই বন্দর লিজ দেওয়া হয় চীনা সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থাকে। সেই সঙ্গে শিল্প তালুক তৈরির জন্য দেওয়া হয় 15,000 একর জমি। এসবই আসলে ভারতকে ঘিরতে চীনের স্ট্রিং অফ পার্লস নীতির অঙ্গ বলেই মনে করে কূটনৈতিক মহল। শুধু কি শ্রীলঙ্কা, পাকিস্তানেও চীনের রমরমা। কয়েক বছর আগে পাকিস্তানের বৃহত্তম গভীর সমুদ্র বন্দর গদর পরিচালনার যাবতীয় দায়িত্ব চীনের হাতে তুলে দেন নওয়াজ শরীফ সরকার। কূটনীতিকদের একাংশের মতে চীন চাইলেই এই গদর বন্দরকে নৌসেনা ঘাঁটি বানিয়ে ফেলতে পারে, মুম্বাই নৌঘাঁটির ওপরে নজরদারিও করতে পারে। এছাড়া চীনের সিনচিয়াং প্রদেশের কাশগার পর্যন্ত 2000 কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডোর তৈরি করতেও ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে বেইজিং। পাকিস্তানের প্রায় 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা চীনের। কূটনীতিকদের একাংশের মতে এই করিডোরটি সম্পূর্ণ হলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চীনের প্রভাব বাড়বে, যা নয়াদিল্লির কাছে চিন্তার বলেই বিশেষজ্ঞদের মত। বাংলাদেশ চিরদিনই ভারতের বন্ধু। সেই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেও বিপুল বিনিয়োগ করেছে চীন। আরব সাগরে পাকিস্তানের গদর, ভারত মহাসাগরে শ্রীলঙ্কার হাম্বান্তোতা আর বঙ্গোপসাগরে মায়ানমারের বন্দর, সব দিক থেকেই ভারতকে ঘিরছে চীন। মায়ানমারের ককাক পিওয়ে বঙ্গোপসাগর উপকূল বরাবর গভীর সমুদ্রে বন্দর গড়ছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে তো একের পর এক কৃত্রিম দ্বীপ বানিয়ে নৌসেনা ঘাঁটি তৈরি করেছে চীন। ভারতের লাক্ষাদ্বীপের কাছেই মালদ্বীপ। এই মালদ্বীপকেও বিপুল ঋণ দিয়ে রেখেছে চীন। কূটনীতিকদের একাংশের মতে এটা আসলে চীনের ঋণের ফাঁদ। এভাবেই তারা প্রতিবেশী দেশগুলি কবজা করতে চাইছে। লক্ষ্য ভারতের উপর চাপ তৈরি এবং দক্ষিণ এশিয়ায় একাধিপত্য কায়েম করা। নিউজ 18 বাংলা। এক সাথ খানা বানাকে তো দেখি। চীন যে ভারতকে ঘিরছে সেটা পরিষ্কার, কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্নভাবে ঋণ নীতি দিয়ে, রণনীতি দিয়ে এবং তার সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে
অন্যভাবে উস্কে। আমি অনিন্দ্যজ্যোতি মজুমদার আপনার কাছে যাব যে মোদী সরকারের বিরুদ্ধে আঙুল উঠছে যে এই সময়টায় নাকি এই কয়েক বছরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেছি প্রত্যেকটা জায়গায় কূটনীতির জন্য নিজে নিজে উপস্থিত থেকেছেন বিভিন্ন দেশে। তাহলে ফায়দা কি হলো? দেখুন, যখন কোনো একটা পরিস্থিতির উদ্ভব হয় বা একটা সিচুয়েশন ইভলভ করতে থাকে, ডেভেলপ করতে থাকে, তাতে মাত্র একজন বা একটি অ্যাক্টরের উপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না। বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন দেশ, এখানে যদি আমরা চায়নার কথা বলি, চায়নার হাতে প্রচুর অর্থ, আর দক্ষিণ এশিয়ার যে সমস্ত ছোট ছোট দেশগুলো আছে সেই ছোট ছোট দেশগুলোর অর্থ প্রয়োজন তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এবার তাদেরই ঠিক করতে হবে যে চায়নার যে চেকবুক ডিপ্লোমেসি আমরা আগে বলতাম, যেটাকে এখন ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ কূটনীতি আমরা বলি, যে এইভাবে চায়না সেই সব জায়গায়, সেই সব ছোট ছোট দেশে তাদের যে রিসোর্সেস, তাদের যে সমস্ত পোর্ট ইত্যাদি, তার উপর কর্তৃত্ব কায়েম করতে চায়, তাহলে তাদের নিজের যে সভারেন্টি, তাদের নিজের যে সার্বভৌমতা, সেটা কতটা রক্ষিত হবে সেটাই ছোট দেশগুলোকেই ঠিক করতে হবে। এর অর্থ এই নয় যে সর্বক্ষেত্রেই ভারতকে আগ বাড়িয়ে তাদের সমস্ত দাবি দাওয়াকে অ্যাকোমোডেট করতে হবে। চায়না এই সমস্ত ছোট দেশগুলোকে উস্কে দিচ্ছে। নেপালের যে কাণ্ড ঘটেছে মানচিত্র নিয়ে, তার পিছনে চায়নার অবশ্যই একটা কি বলা যায় হাত রয়েছে, এবং এই সব ঘটনাগুলো ঘটতে থাকে। আমাদের একদম সময় শেষ, বুঝতে পেরেছি। অর্থাৎ শুদ্ধসত্য বাবু, একজন ব্যক্তিকে শুধুমাত্র টার্গেট করলে হয় না, এটা গোটা দেশের একটা সমস্যা হচ্ছে, এবং চীন সেখানে প্রতিবেশী দেশগুলোকে বিভিন্নভাবে ভড়কাচ্ছে, উস্কাচ্ছে, সেটাই তো বড় বিষয়। শুধুমাত্র সোনিয়া গান্ধী পয়েন্ট করে করে তিনি তীর বিধে যাবেন এরকম তো হতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে। সোনিয়া গান্ধী প্রশ্ন করেছেন যে আমরা অন্ধকারে কেন থাকছি। ডেফিনেটলি এই যে কয়েকজন সেনাকে যারা আটকে রেখেছিল ওটা তো বলেনি। আজকে বলুন, আপনি সাংবাদিক, আজকে আপনাকে গ্লোবাল টাইমস কখনো এইগুলো কি পরিষ্কারভাবে একবারে সবটা তোলা যায়? আজকে তো কারগিলের অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন সেনা ঢুকেছে। আপনি সর্বদলীয় মিটিং এ আপনি বলুন, অপোজিশন আমাদের সময় একদম শেষ। প্রণয়দা, আমরা কি নিরাপদ মোদী সরকারের আমলে? দেখুন, অবশ্যই নিরাপদ। খুব সংক্ষেপে। মোদী সরকারের আন্ডারে না, আমাদের আর্মির জন্য। আজকে মনে রাখতে হবে যে কথাগুলো বলছেন, যাদের সামান্য পড়াশোনা আছে, এই যে কারগিল আর এটাকে একসাথে নিয়ে নিচ্ছেন, এগুলোর মধ্যে আসার কথা না। যে রাহুল গান্ধী জানেই না যে ওখানে একটা এগ্রিমেন্ট আছে 2 কিলোমিটারের মধ্যে কেউ অস্ত্র চালাবে না, সে সেই দলের প্রতিনিধিরা এসে এই কথা বলবে। যেদিন এয়ার স্ট্রাইক হয়েছিল পাকিস্তানে, সেদিন অনেকেই বলেছিল কেন গেছিলেন এটা তো বলতেই পারে, কেন এটা বলতেই পারে, কিন্তু তারা অস্ত্র প্রয়োগ করেনি। অস্ত্র প্রয়োগ করেনি ওই এগ্রিমেন্টের জন্য। 1995 এবং 1996 এবং 2005 সরকার যখন এগ্রিমেন্ট করেছিল, কেন এরকম একটা এগ্রিমেন্ট করে রেখেছিলেন? লজ্জা করে না আপনাদের সাথে? এরকম একটা এগ্রিমেন্ট কেন করে রেখেছিলেন? এইটুকু যদি কেউ না জেনে, কেউ না পড়াশোনা করেছিলেন, তবে রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে কিন্তু লক্ষ্য রাখতে হবে চীনের যে তেড়ে যাওয়া নেকড়ের মতো পলিসি, চীনের এখন অস্ত্র ওলফ ওয়ারিয়ার নীতি, চোখ রাঙিয়ে দাদাগিরি, বিরুদ্ধ স্বর শুনলেই পাল্টা তোপ। তাই চোখে চোখ রাখতে হবে ভারতকে। This is not your India. This is not your India. 2015 সালে চীনে মুক্তি পায় ওলফ ওয়ারিয়ার ফিল্ম। 2017 সালে পার্ট 2 ফিল্মের ট্যাগলাইন, 1000 মাইল দূরে থাকলেও চীনের সঙ্গে বাড়াবাড়ি করলে ফল ভুগতে হবে। দেশকে বাঁচাতে যেন চীনা রাম্বো, জাতীয়তাবাদের আবেগে ভরপুর চীনের বিদেশ নীতিতেও এখন সেই ওলফ ওয়ারিয়ার নীতি। বেজিং এর দিকে আঙুল উঠলেই নেকড়ে যেন তেড়ে যায়। চীনের সমালোচনা হলেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুন ইং এবং ঝাও লিশিয়ান টুইটারে পাল্টা তোপ দাগতে শুরু করেন। করোনা নিয়ে বারবার চীনের দিকে আঙুল উঠেছে, তার পরিপ্রেক্ষিতে গত 20 মার্চ ঝাও লেখেন, কেউ যদি মনে করেন চীনের তৈরি মাস্ক ও গাউন খারাপ, তাহলে না পড়লেই হয়। এর আগে 12 মার্চ চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেন
মার্কিন সেনাই হয়তো ইউহানে করোনা এনেছে। কূটনৈতিক মহলের একাংশের মতে চীন কিন্তু হঠাৎ করেই এমন হুঙ্কার দেওয়ার নীতি নেয়নি। 2010 সাল থেকে চীনের জিডিপি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হওয়ার পর থেকেই বেইজিং এর দাদাগিরির শুরু। তখন থেকেই বেইজিং এর ওল্ফ ওয়ারিয়ার নীতি। এই নীতিতে শুধুই জাতীয়তাবাদের জিগির তুলে হুঙ্কার, কেউ কিছু বললেই তাকে পাল্টা। দেশবাসীর কাছে চীনের কমিউনিস্ট সরকার যেন র্যাম্বো। ওল্ফ ওয়ারিয়ার নীতিকে সামনে রেখে চীন সরকার দেখাতে চায় বেইজিং এর ফাইটিং স্পিরিট কতটা। শুধু মুখে নয়, কাজেও আগ্রাসী চীন। লাদাখে ভারতীয় সেনার ওপর হামলা, তাইওয়ানকে রক্তচক্ষু, হংকংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। এ যেন র্যাম্বো চীনের দাদাগিরি, ওল্ফ ওয়ারিয়ার নীতি। নিউজ 18 বাংলা। পাল্টা ভারত দাদাগিরি কিভাবে দেখায় সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে। শেষ করছি সঙ্গে। This is our area. No. This is not your bloody area.